এক্সাম হলে তোমার পাশে থাকা ছেলেটা বা মেয়েটা তোমার দেখে দেখে কম্পোজিশন টুকলি করছে, তুমি কি করবে? তো এই প্রশ্ন আমাকে ইনস্টাগ্রামে এক ভাই করে, শুধু একজন নয়, আমার স্টুডেন্টের সাথেও এটা ঘটেছে। কি হয়েছে আমি বলছি, আসছি, আমাদের টাইমেও হয়েছে। এটা সবসময় হয়েই থাকে যে যার কম্পোজিশনে ততটা ডেপথ থাকে না বা তার কনফিডেন্স থাকে না ততটা, তো সে বাড়ি থেকে প্রিপেয়ার হয়ে আসে যে আশেপাশে যে বসবে, যে সে যেরকম কম্পোজিশন করবে, লাকিলি যদি ভালো কেউ হয়ে যায় তাহলে তার দেখে দেখে করে নেব, মোটামুটি ফিগার রাখতে পারি। তো কম্পোজিশন কীভাবে সাজাতে হবে বুঝতে পারছি না, তো করে নেবো তার দেখে দেখে। এটাতে অনেক ভুলও হয়ে যায়, আবার অনেক সময় উতরেও যায়। কীরকম হয়ে যায় আমি একটু বলি। তোমরা যারা এই রকম প্রবলেম ফেস করেছো এই কয়েকটা এক্সামে বা এর আগেও, তারা কিন্তু এটাকে অ্যাভয়েড করো না। হয় নিজের কম্পোজিশন আড়াল করে করো, অথবা অন্য কোথাও চলে যেও সামনেই, কারণ রুমের মধ্যে তুমি যেখানে খুশি বসতে পারো, অসুবিধে হয় না। তো বা স্যারদেরকে ইনফর্ম করে দিও বা কিছু, যা খুশি করো, বাট চেষ্টা করো নিজের কম্পোজিশনটা নিজের কাছেই রাখতে। কেন আমি এরকম কেন বলছি সেটা একটু বলি। তার প্রধান কারণ, প্রথমত তোমার দেখে দেখে যে কম্পোজিশনটা করবে সেটা তোমার থেকে বেটার হবে না, সেটা তুমিও জানো আর যে করছে সেও জানে। কিন্তু তুমি হয়তো ধরো জেনারেল, তুমি একটা এক্সাম দিতে গেছো, একটা মাইন্ডসেট নিয়ে দিতে গেছো যে আমি ভালো করে কম্পোজিশন রেডি করেছি, আমার হয়ে যাওয়ার চান্স আছে, পাবো। সেই কম্পোজিশনটাই অন্য কোনো ছেলে বা মেয়ে যদি দেখে দেখে করে, হয়তো ধরো সে এসসি বা এসটি বা ওবিসি এ বা বি, যাই হোক, যে কোনো কটার মধ্যে পড়ছে, তাহলে কিন্তু তোমার থেকে খারাপ একেও, হয়তো তুমি জেনারেলে, তোমার থেকে হয়তো কেউ ভালো আঁকা ছিল জেনারেল ক্যাটাগরিতে, তার জন্য তুমি পাওনি, বাট ওই ওবিসি বা মানে যেই কটার মধ্যেই থাকুক না কেন, তো তোমার ওই কম্পোজিশনটা এঁকে কিন্তু সে চান্স পেয়ে যেতে পারে। তো তখন তোমার কিন্তু রিগ্রেট হবে, আমার দেখে কম্পোজিশন করে চান্স পেয়ে গেল বাট আমি পেলাম না। এরকম আমাদের ইয়ারেও ঘটেছিল। তো ভাইভা দিতে এসেছিলাম যখন, ভাইভা দিতে গিয়েছিলাম যখন, তখন এক ভাই বলেছিল যে তো আমার দেখে দেখে কম্পোজিশন করেছে, তুই তো আমার দেখে দেখে কম্পোজিশন করেছিস, তুই আবার কি কথা বলছিস। তারা দুজন কথা বলছিল। পরে দেখলাম যে ওই কথাটা বলছিল তার ফাইনাল লিস্টে নাম নেই, যে যাকে বলছিল তার ফাইনাল লিস্টে নাম আছে। তা আমি এটা স্বচক্ষে দেখেছি। তো সেই জন্য আমার মনে হয় নিজের কাজটা নিজের মতো করে করো, আড়াল করে করো। এটা দিয়েই ভিডিওটা শুরু করলাম। এটা একটা সতর্ক বার্তা, কারণ চারিদিকে চুরি হচ্ছে বাট কেউ চোর নয়। হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো সুরজিৎ আর্ট ওয়ার্কস, আর আমি সুরজিৎ। আমি আছি তোমাদেরকে রোজ নতুন নতুন ভিডিওতে নতুন নতুন ভাবে ইমপ্রুভ করানোর জন্য। আর আজ তোমরা শিখলে অ্যাটলিস্ট এক্সাম হলে কি করে অন্যকে অ্যাভয়েড করতে হয়, কিভাবে নিজের কাজটা নিজের কাছেই রাখতে হয়। আশা করছি তোমরা সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে। কাল আর পরশু ইন্ডিয়ান আর্ট কলেজের এক্সাম, আশা করছি তোমরা আগের এক্সামগুলো ভালো দিয়েছো, এই এক্সামটাও ভালো করে দেবে। আজ আমি যে কম্পোজিশনটা তোমাদেরকে দেখাবো, এটা একটা বাজারের কম্পোজিশন, কিন্তু এখানে আমি একটু ভুল করেছি। কিরকম ভুল? আমি ফিগারটাকে ব্যাকে করেছি, কিন্তু সেটা তোমাদের ভালোর জন্য। কেন আমি সেটা একটু বলে দিই। ব্যাকে ফিগার কিন্তু কম্পোজিশনে করা উচিত না। এক্সাম হলে গিয়ে কিন্তু তোমরা একদম ব্যাক, মেন যে ফিগারটা সেটা যেন একদম ব্যাক না হয়ে যায়। কিন্তু এখানে আমি মেন ফিগারটাই একদম ব্যাকে করেছি। তার ফার্স্ট কারণ যাতে তোমাদের ভালো হয়। তোমাদের কিভাবে এর থেকে ভালো হবে? আমি যেই কম্পোজিশনটা করছি সেটা সবার জন্য করছি। সেখানে ধরো 2000-3000 জন মানুষ তোমরা যারা দেখছো, তাদের মধ্যে 30 থেকে 40 জন ধরে নিচ্ছি তোমরা এক্সাম দিচ্ছ। বাট তোমাদের 30-40 জনের মধ্যে যদি তোমরা 30-40 জনই এই ধরনের, হয়তো বাই চান্স বাজারের কম্পোজিশন আসলো বা এই ধরনের কোনো কম্পোজিশন আসলো, তোমরা এই ধরনের কম্পোজিশনই যদি একদম করে দাও, 30-40 জনের কম্পোজিশন বা 100 জনের কম্পোজিশন সেম হয়ে যাবে, তখন তোমাদের জন্য সেটা অসুবিধার হবে। আর তাই আমি ইচ্ছে করেই এটা ব্যাক করে দিয়েছি, যাতে তোমরা এইখানে তোমাদের মতো ফিগার অ্যাড করতে পারো। সেটা ছেলে হোক বা মেয়ে, সেটা হাফ প্যান্ট পরে থাকুক বা ফুল প্যান্ট বা লুঙ্গি, যা খুশি ড্রেস তোমরা পরাতে পারো, যাতে কিছুটা, অ্যাটলিস্ট কিছুটা তোমাদের এটা নিজেদের কম্পোজিশনের রূপ নেয়। তো চলো এবার কম্পোজিশনটা শুরু করা যায়। যেরকম আমি বললাম যে এখানে মেন যে ফিগারটা আছে, আমি কিন্তু ফিগারটাকে ব্যাকে করেছি যাতে তোমাদের ভালো হয়, তোমাদের যাতে সুবিধে হয়, তোমাদের যাতে নিজেদের কম্পোজিশনটা নিজেদের মতো করতে পারো। আচ্ছা, এখানে জাস্ট কিছুই না, তোমরা একটা একদম সাইড ফেস, যে কিছু নিতে চাইছে, মাছ কাটছে, মাছের দাম জিজ্ঞেস করছে, এইরকম একটা ফিগার তোমরা খুব ইজিলি অ্যাড করতে পারো, বা নিজেদের মতো আরও একটা দুটো ফিগার অ্যাড করতে পারো সামনের দিকে। তাহলে তোমাদের কম্পোজিশনটা নিজেদের মতো একটা কম্পোজিশন হয়ে দাঁড়াবে। আমি ইচ্ছে করে করেছি, আর সেটা আমি বলে দিলাম যাতে তোমরা এই ভুলটা না করো, যে আমি যেই ভুলটা করেছি সেটা দেখে তোমরা যেন ভুলটাই না করে চলে আসো কলেজে যখন এক্সাম দেবে বা কিছু। তো মেন
এই জিনিসটা কিন্তু মাথায় রেখো। ব্যাকে কোনো ফিগার, কোনো কম্পোজিশনের ক্ষেত্রে কোনো ফিগার যেগুলো একদম সামনের দিকে থাকবে, অ্যাটলিস্ট 2-3টে যে মেন ক্যারেক্টার থাকবে যারা নিজেদের সাথে কমিউনিকেট করবে বা টোটাল কম্পোজিশনটাকে রিপ্রেজেন্ট করবে, সেই ফিগারগুলো যেন একদম ব্যাক না হয়। চেষ্টা করবে সাইড ফেস বা একটু ফ্রন্ট ফেস, একটু 3/4 ফেস, এই ধরনের ফেস যেন থাকে। এবার দেখো আমি খুব রাফলি একটা স্কেচ টাইপ করে নিচ্ছি যে একদম বেসিক যে কোথায় কতটা ফিগার হতে পারে, কত বড় হতে পারে। এখানে আমি লম্বাই পেজটাকে নিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। আমি বলেছিলাম যে তোমরা যদি তাড়াতাড়ি কম্পোজিশন করতে চাও তাহলে আড়ে করাটা উচিত না, তোমরা একটু লম্বাই করার চেষ্টা করবে। লম্বাই করলে অ্যাকচুয়ালি কী হয়, তাড়াতাড়ি কম্পোজিশনগুলো ভরাট হয়ে যায়, ব্যাকগ্রাউন্ড নিয়ে খুব একটা বেশি মাথা ঘামাতে হয় না। বাট যদি তুমি কাজ করতে চাও তখন সব কিছুর জন্যই ব্যাকগ্রাউন্ড নিয়ে মাথা ঘামাতে হয়, ব্যাকগ্রাউন্ডটাকে ঠিকঠাকভাবে ওয়েল ডেকোরেটেড করতে হয়, তাকে একটু ঠিকঠাক কম্পোজিশনের সাথে সমতুল্য করে সাজিয়ে নিতে হয়। যেমন এখানে দেখো আমি একটু হালকা একটু বস্তা ধরে আছে বা মাথায় নিয়ে আছে, এই ধরনের একটা ফিগার অ্যাড করছি। দরকার ছিল কি ছিল না, বাট একটা বাজার থাকলে সেখানে এই ধরনের থাকতেই পারে, এলিমেন্টস থাকবে, সেইগুলো তোমাদেরকে একটু বুঝতে হবে, সেইগুলো অ্যাড করার চেষ্টা করতে হবে। তারপর তোমরা ইজিলি যে কোনো কম্পোজিশন যে কোনোভাবে সাজিয়ে নিতে পারবে। এখানে আমি আরও একটা দুটো ফিগার অ্যাড করব, যারা একটু দূরে আছে এই ধরনের ফিগার অ্যাড করব। আচ্ছা, তোমাদের গভর্নমেন্ট আর্ট কলেজের এক্সাম তো হয়ে গেছে। গভর্নমেন্ট আর্ট কলেজে 2-3 দিন ধরে এক্সাম হয়েছিল, ইন্ডিয়ান আর্ট কলেজে 2 দিন ধরে আছে, ডে আর ইভিনিং 2 দিন ধরে। অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে যে ইন্ডিয়ান আর্ট কলেজ কী করে যাবো দাদা, আমি ইন্ডিয়ান আর্ট কলেজ কী করে আসবে একটু বলে দিই। দমদম স্টেশন বা মেট্রোতে নামার পর নাগের বাজারের যে কোনো অটো ধরবে, নাগের বাজারের যে অটোগুলো যায় সেগুলো ধরবে, ধরে সুরের মাঠের গলি বলবে, সুরের মাঠে গলিতে নামবো। সেখান থেকে যেই দিকে নামাবে তার একদম অপোজিটে সরু একটা গলি চলে যাবে, সেই বরাবর যাবে, বাকিরাও তোমাদের সাথেই যাবে, দেখতে পাবে ডান দিকে পড়বে ইন্ডিয়ান আর্ট কলেজ। তো এটা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিল যে কোথায় 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 দাদা। অনেকে নতুন এক্সাম দিচ্ছে, অনেকে গভর্নমেন্ট আর্ট কলেজ আর রবীন্দ্র ভারতী জানতো, ইন্ডিয়ান আর্ট কলেজ জানতো না। এই বছর তারা নতুন এক্সাম দিচ্ছে, তো তোমাদের সকলের জন্য আমার মনে হলো ভিডিওতেই বলে দিই কীভাবে স্টেপ বাই স্টেপ তোমরা এই কাজটা করতে পারবে। সেটা তো আশা করছি তোমরা দেখতেই পাচ্ছ। একদম বেসিক ব্লকগুলো করবে, তারপর আস্তে আস্তে সেটা হালকা একটু ইরেজ করবে, দেন তারপর ডিটেলিংয়ে ঢুকবে। আগের যে ওয়াটার কালারের সিঙ্গেল ফিগার আর মুখের যে ভিডিওটা করেছিলাম সেটাতে কয়েকটা কমেন্ট এসেছে, সেটা নিয়ে তোমাদের একটু বলি যে দাদা তোমার ভিডিও থেকে অনেক কিছু শিখছি। মানস বলছে, থ্যাংক ইউ মানস। বিজয় বলছে দাদা তুমি আমাদের কাজগুলো আরও শুধরে দিচ্ছ, আমি শুধু তোমার কাজ থেকে শিখি। গভর্নমেন্ট আর্ট কলেজের পরীক্ষাটাও খুব ভালো হয়েছে, ধন্যবাদ দাদা এত সাহায্য করার জন্য। তো থ্যাংক ইউ বিজয়, আশা করছি তোমরা সবাই শিখতে পারবে আমার কাজ দেখলে। আমি সেটাই চেষ্টা করি, বরাবর সেটাই চেষ্টা করে আসছি যাতে তোমাদের ইমপ্রুভ হয়। সাগর বলছে থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ দাদা। এক্সামের স্টিল লাইফ নিয়ে আসুন কিছু। আচ্ছা, স্টিল লাইফ বলতে তোমরা যারা অ্যাকচুয়ালি ভাইবার জন্য প্রিপারেশান নিচ্ছ তাদেরকে স্টিল লাইফটা আমি দেখাবো, বাট এই মুহূর্তেই হয়তো হবে না, বাট আমি স্টিল লাইফ দেখাবো। সামনে আরও কয়েকটা কাজ রেডি আছে, সেটার এডিটিং চলছে, তো সেই ক্ষেত্রে সেইগুলো আগে দেখে নিই, তারপর আমি স্টিল লাইফটা দেখাবো। দাদা তোমার ওয়াটার কালার প্যালেটে সমস্ত কালারগুলোর নাম বলো। আমার ওয়াটার কালার প্যালেটে নর্মালি কালারের যে 12টা শেড হয় সেই 12টা শেড আছে, তার সাথে এবার আমি কিছু এক্সট্রা কালার অ্যাড করে নিই, কিছু ব্লু অ্যাড করে নিই, ব্রাউনের কয়েকটা ভেরিয়েশন অ্যাড করে নিই। আমি চেষ্টা করি ভিরিডিয়ান এই ধরনের গ্রিনগুলো একটু কম ইউজ করতে, বাট যখন কম্পোজিশন ইউজ করছো তখন যেন একটু ইউজ করে নাও, যাতে একটু কালারটা ব্রাইট হয়। একদম ডাল লাগলে কাজটা ভালো লাগবে না, একটু ব্রাইট থাকলে তোমাদের কাজটাও ভালো লাগবে, দেখতে ভালো লাগবে, পরিষ্কার থাকলে তোমাদের কাজটা আরও ভালো হবে। দাদা নিজের মেটেরিয়াল শপিং কোথা দিয়ে করো? আমি অনলাইন থেকেও করে নিই বেশ কিছু কিছু সময়, যেগুলো আশেপাশে পাওয়া যায় না। আর যেহেতু আমি কলকাতার কাছাকাছি থাকি, তো সেই ক্ষেত্রে শিয়ালদা থেকে বা কখনো জিশিলাহা থেকে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে যেখান থেকে যেটা মনে হয়, বেশিরভাগ টাইমে আমি শিয়ালদা থেকে করে নিয়ে থাকি। এক্সামের সময় কত? আর্ট কলেজের জন্য কতজন ছাত্রছাত্রী এক্সাম দেয়? মোটামুটি 900 জন, 1000 জন, কখনো 1500 জন, ওটা ফ্ল্যাকচুয়েট করে, তো কম বেশি হতে থাকে। আর সিট মোটামুটি যদি পেন্ডিংয়ের ক্ষেত্রে বলো হয়তো 20-25 এইরকম, বা কম তার কম এইরকম, ওটা ডিপেন্ড করছে কলেজের ওপর, কোন কলেজের কথা বলছো তুমি। অনেক কিছু নতুন করে শিখতে পারলাম, নবমিতা বলছে। বুঝতে পারলাম দাদা, খুব সুন্দর বোঝাও তুমি। আমি গভর্নমেন্ট আর্ট কলেজে এক্সাম দিয়েছিলাম, এর আগের সব ভিডিওগুলোই দেখেছি, পরীক্ষা ভালো হয়েছে মোটামুটি, জানি না কিছু হবে কি না, এবার দেখা যাক। অনেক অনেক ধন্যবাদ তোমায়, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের এই কমেন্টগুলোই অ্যাকচুয়ালি, তোমাদের এইরকম অনেক কমেন্ট আছে, আমি সব কমেন্টগুলোই মোটামুটি পড়েছি, তো তার মধ্যে আমি কিছু কিছু কমেন্ট তোমাদের সামনে নিয়ে আসছি।
তো ভালো লাগে তোমাদের এই ধরনের কমেন্ট পেতে, যে আমার কাছ থেকে তোমরা কিছু শিখতে পারছো, এটা বুঝতে, জানতে বেশ ভালো লাগে। দাদা, টাইম কন্ট্রোলের অভাবে মডেল স্টাডিটাই ওয়াটার কালারে একটু প্রবলেম ফেস করেছি, এটা বলছে রাজদীপ। ঠিক আছে, অসুবিধে নেই, একটু আধটু প্রবলেম হয়ে যেতেই পারে, বাট বাকি কলেজগুলোতে আশা করছি ভালোই হয়েছে, ভালোই হবেও। দাদা, স্কাল্পচার রিলেটেড কিছু টিপস দাও, কী কী ফলো করতে। দেখো, স্কাল্পচারের ক্ষেত্রে কি হয়, এক তো স্কাল্পচারে তোমাকে সেখানে হয় মাটি নিয়ে যেতে হতে পারে, বা ওরা ক্লে দিতে পারে, সেটা অ্যাডমিটেই লেখা থাকবে তোমাকে ক্লে ক্যারি করতে হবে কি হবে না। আশা করছি, মনে হয় ক্যারি করতে হয়নি, আমি ঠিক জানি না তো ক্যারি করতে হয়েছে কি না এই বছর। ওরা নর্মালি কেমন দেয়, কম্পোজিশন করতে দেয়। কীরকম কম্পোজিশন, হয়তো বলে দিল যে একটা অ্যানিম্যাল ফিগারের সাথে একটা হিউম্যান ফিগারের কম্পোজিশন করে দেখাও, বসে আছে বা ছাগলটা বা গরুটা চড়াতে নিয়ে বেরোচ্ছে, তো এই ধরনের বিভিন্ন রকমের কম্পোজিশন দিতে পারে। বা হয়তো কোনো স্টিল লাইফ সামনে বসিয়ে দিয়ে বলে এটা কপি করে দেখাও। আচ্ছা দাদা, এবছর আর্ট কলেজে চান্স পেলাম না, তাহলে পরের বছর পরীক্ষা দেওয়ার জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে। এই এক বছর বাড়িতে বসে থাকবো না, কোনো প্রাইভেট কলেজে ভর্তি হবো বলো। আচ্ছা, প্রাইভেট কলেজে ভর্তি হয়ে না, আমার মনে হয় যে নর্মাল কলেজে ভর্তি হয়ে যাও। তোমার আশেপাশের বাড়ির আশেপাশে যে কোনো কলেজে একটা নর্মাল সাবজেক্ট নিয়ে যদি পাশে ভর্তি হতে চাও পাস, অথবা অনার্সে ভর্তি হয়ে যাও, সেখান থেকে টুকটাক একটু আধটু পড়াশুনো করে নাও, তার সাথে সাথে আর্ট কলেজের জন্য প্রিপারেশন নাও। প্রাইভেট কলেজে আমার মনে হয় না ভর্তি হওয়াটাই ভালো। এবার যদি তোমার কাছে প্রচুর টাকা থাকে, তোমার মনে হচ্ছে ঠিক আছে এক বছরের জন্য যে টাকাটা দিচ্ছি সেটাতে আমার কোনো অসুবিধে নেই, আমি সেটা ইজিলি পারবো দিতে, দেন ওকে। যদি মনে হয় যে অনেকটা টাকার অ্যামাউন্টটা, প্রাইভেট কলেজে তো টাকার অঙ্কটা একটু বেশি, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না প্রাইভেট আর্ট কলেজে দেওয়ার দরকার আছে, যদি তোমার হাতে টাইম থাকে। আচ্ছা, প্রলয় পাত্র বলছে বিএফ এর ক্লাস কবে থেকে শুরু হবে, আমি অ্যাডমিশন নিতে চাই। আচ্ছা, অ্যাডমিশন যারা নিতে চাও আমার ক্লাসে, তাদের জন্য বলি আমার অনলাইন অফলাইন দুটো ক্লাস আছে। অনলাইনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি বিএফ এর প্রিপারেশনটা দেওয়ার কথা ভাবছি, তোমাদের এক্সাম হয়ে যাওয়ার পর আমি চেষ্টা করবো। এখনও বিএফ এর প্রিপারেশনের জন্য অনলাইনের ক্লাস খুলিনি। তোমরা যদি চাও, যারা চাইছো অনলাইন করতে, তারা আমাকে জানিও। যদি মনে হয় 10-12 জন 15 জন চাইছো একসাথে, তখন আমি একটা ব্যাচ আলাদা করে খুলতে পারবো। নর্মালি অনলাইন ক্লাস আছে, যেভাবে চলে সেরকম আছে। আর অফলাইনে অ্যাকচুয়ালি তোমরা যদি কলকাতার আশেপাশে থাকো, তারা আসতে পারবে, দমদম স্টেশনের একদম কাছেই আমার ক্লাস। শনিবার বা রবিবারে যে কোনো একদিন আসতে পারবে, ক্লাস চলছে, ক্লাস হয়, কোনো অসুবিধা নেই। আমাকে ইনস্টাগ্রামে সুরজিৎ আর্টওয়ার্ক আমার ইনস্টাগ্রাম আইডি, এই যে নাম আছে সেই নামেই আছে। ইনস্টাগ্রামে আমাকে ফলো করে নিও, আর সেখানে একটু টেক্সট করে নিও। দারুণ হয়েছে ওয়াটার কালারটা, আমাদের শেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ শুভঙ্কর মণ্ডল। তোমাদের ভালো ভালো কমেন্টই আমাকে মোটিভেট করে অ্যাকচুয়ালি, যে আরও অনেক কমেন্ট আছে, সেইগুলো সবই আমি পড়েছি, তো বেশ ভালো লাগে তোমাদের কমেন্ট দেখতে, তোমাদের কমেন্ট পড়তে। তোমরা আমাকে মোটিভেট করো অ্যাকচুয়ালি, আমাকে তোমাদেরকে শেখাতে, বা তোমাদের দেখো, আমি তোমাদেরকে এই যে এই এতটা টাইম ধরে ভালোভাবে ভিডিও করে এডিট করে সব কিছু করে দিচ্ছি কেন, যাতে তোমাদের ইমপ্রুভ হয়, যাতে আমি তোমাদেরকে কিছুটা হেল্প করতে পারি। সেই জন্যই আমি চাই যে তোমরা ভালো করে ভিডিওটা দেখো। আর আমার চাওয়া বলতে শুধু একটাই, আমার চাওয়া তোমরা একটু ভালোবেসে লাইক করে যেও, আর কিছু একটা কমেন্ট করে যেও, যেটা তোমার মনে হচ্ছে তুমি এই ভিডিওটা থেকে শিখতে পারছো। যে কোনো ভিডিও থেকে তুমি যেটা শিখতে পারছো সেই কমেন্টটা করে যেও, বা তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে আগের ভিডিওর বা আমার চ্যানেল ফলো করার কোনো এক্সপিরিয়েন্স, সেটা শেয়ার করে যেও। আমার অ্যাকচুয়ালি দেখতে ভালো লাগবে, শুনতে ভালো লাগবে, পড়তে ভালো লাগবে। আর তার সাথে যদি তোমার মনে হয় তুমি যদি ছবি আঁকার সাথে যুক্ত নাও, তবুও তুমি ভিডিওটা দেখেছো, তোমার ফ্যামিলির কেউ যুক্ত আছে, অথবা তোমার ভাই বোন দাদা দিদির তার কোনো বন্ধু বান্ধবী, যে কেউ, এনিওয়ান, তুমি তাকে শেয়ার করতে পারো, তাকে মোটিভেট করতে পারো আমার এই ভিডিও দেখার জন্য, যাতে সে নিজে কিছু শিখতে পারে। কারণ বর্তমান দিনে যা অবস্থা, সরকারি চাকরির যা অবস্থা, সব কিছুর অবস্থা যা, আমাদেরকে কিছু একটা স্কিল ডেভেলপ করে রাখলে অ্যাটলিস্ট আমরা নিজেদের মতো করে কিছু কাজ করে নিজেদের জায়গাটা ধরে রাখার চেষ্টা করতে পারি, বা নিজেদের দিনগুলো ঠিকঠাকভাবে কাটিয়ে ফেলতে পারি। তো আমি সবার জন্যই বলছি, চেষ্টা করো ভালো করে কাজ করতে, ভালো করে শিখতে। কারণ প্রতি বছর মোটামুটি 200-300 জন আর্ট কলেজ থেকে পাস আউট হয়ে বেরোচ্ছে। এবার এই 300 জন প্রতি বছর যে বেরোচ্ছে, তারা 300 জনই কি চান্স পাচ্ছে তার পরবর্তী লাইফে? একদমই না। 300 জনে কি এস্টাবলিশড হচ্ছে? একদমই না। তো তোমাকে ভাবতে হবে তুমি কি করছো, তুমি কি চাইছো, তুমি কিভাবে নিজেকে দেখতে চাইছো, কোন জায়গায় যেতে চাইছো। এইগুলো ভেবে নিজের 100% দিয়ে কাজ করো। আশা করছি তোমরা তোমাদের লক্ষ্যে ঠিক পৌঁছাবে, কোনো না কোনো এক সময় তোমরা ঠিক পৌঁছাবে।
আর সেইখানে যদি আমার একটু পুশ, আমার একটু ছবি আঁকা দেখানো, আমার একটা ভিডিও তোমাকে সেই জায়গায় নিয়ে যেতে এক স্টেপ একটু হেল্প করে, তাহলে আমার ভালো লাগবে। আর আমি চাই তোমরা সেই জায়গায় অবশ্যই যাও। তোমাদের সকলকে অনেক 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 ভালোবাসা, আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, আমাকে এইভাবে মোটিভেট করার জন্য। আর আমি জানি যে তোমরা হেল্প পাচ্ছ বলেই তো আমাকে এইভাবে কমেন্ট করছো, আর আমি সেই হেল্পটা তোমাদেরকে করে যাবো। দেখো এখানে আমি যে সিঙ্গেল ফিগারগুলো এঁকেছি, এখানে আমরা যে ফিগারগুলো আঁকছি এগুলো তো আসলে সিঙ্গেল ফিগার। সিঙ্গেল ফিগারের বিভিন্ন রকমের পোজ আছে। তো সবার প্রথমে কম্পোজিশন করার আগে তোমাকে সিঙ্গেল ফিগার করতে হবে ঠিকভাবে। তুমি যদি সিঙ্গেল ফিগার ঠিকভাবে করতে পারো, দেন খুব ইজিলি তুমি কম্পোজিশন করতে পারবে। যদি সিঙ্গেল ফিগার করতে প্রবলেম হয়, তাহলে সবার আগে যেটা করবে সেটা হলো সিঙ্গেল ফিগার ড্রয়িং। এবার অনেকে বলে যে বাজারে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রয়িং করতে হয়, বাজারে গিয়ে একটু বাইরে গিয়ে স্কেচ করতে হবে, একটু স্টেশনে গিয়ে স্কেচ করতে হবে। হ্যাঁ, সব করতে হবে, কিন্তু তার আগে তুমি যদি ছবি আঁকা একদমই নতুন স্টার্ট করে থাকো, তোমাকে সবার প্রথম যেটা করতে হবে সেটা হলো বাড়িতে বসে ছবি দেখে ছবি আঁকা শিখতে হবে, কপি করতে হবে। খুব সহজ ভাষায় কপি করতে হবে। অন্য কারোর কম্পোজিশন দেখে কপি করতে হবে। যদি আমার কম্পোজিশন দেখে কপি করতে চাও, কপি করতে পারো। অন্য কারো কম্পোজিশন দেখে কপি করো, সিঙ্গেল ফিগার দেখে কপি করো, পিন্টারেস্ট থেকে কপি করো, যেখান থেকে খুশি কপি করো, এটা করতে পারো। তার সাথে সাথে আস্তে আস্তে সেখান থেকে যেগুলো নর্মাল আমরা যে বাজারে যেসব ফিগার দেখে থাকি সেই ধরনের ফটোগ্রাফি, সেই ফটোগ্রাফি দেখে ড্রয়িং করতে পারো। দেন আস্তে 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 তোমার স্কিলটা ডেভেলপ হবে, তোমার লাইন ঠিক হবে, তোমার ড্রয়িং স্ট্রং হবে। তারপর তুমি বাইরে যাও, তারপর তুমি বাজারে গিয়ে ছবি আঁকো, স্কেচ করো, তুমি স্টেশনে গিয়ে স্কেচ করো। বাট তার আগে নিজের ফান্ডামেন্টালটাকে আগে স্ট্রং করতে হবে, না হলে বাইরে গিয়ে কোনো লাভ নেই। বাইরে গিয়ে জাস্ট দাঁড়িয়ে থাকলাম, বাকিদেরকে একটু দেখলাম, দেখে চলে আসলাম, সেটা করে কোনো লাভই নেই। তুমি যদি সেটা করো জাস্ট বোকামি হবে। আমার মনে হয় আগে নিজের ফান্ডামেন্টালটা স্ট্রং করা উচিত, দেন তারপর বাকি সব এমনি হয়ে যাবে। তো যারা তোমাকে এইভাবে গাইড করছে যে একদম কিছু না দেখেই বলছে যে যাও, চলে যাও, স্টেশন গিয়ে স্কেচ করো, তো তাদের থেকে একটু কথা শোনো, বাট একটু চেষ্টা করো নিজের মতো কাজ করতে, নিজের ড্রয়িংটাকে স্ট্রং করতে। দেন তারপর বাকি যা হওয়ার সেটা অটোমেটিক্যালি হবে, তোমাকে ভাবতেও হবে না। এখানে দেখো আমি যেই ফিগারটা করছি একটু টাইম নিয়ে করছি, তোমাদেরকে বোঝানোর জন্য করছি। খুব সহজভাবে ফিগারগুলো দেখাচ্ছি, একদমই কোনো কঠিন না। বেসিক ব্লক, বেসিক জিনিস, খুব ইজি। ওই যে পেছনে হালকা একটু ব্যাগটা ধরে আছে, কোমরের পোর্শনটাতে কাঁধ থেকে ব্যাগটা ঝুলে আছে, যে নিচু হয়েছে তাই ব্যাগের পোর্শনটা কিছুটা দেখা যাচ্ছে, আমি সেইটুকু ধরার চেষ্টা করেছি। এবার এইখানে যখন তোমরা কোনো একটা ফিগার করবে, যখন এইভাবে বেঁকে থাকা কোনো একটা ফিগার করবে, তখন তোমাদের প্রপোর্শনটা আবার মাথায় রাখতে হবে। আমরা নর্মালি জানি যে 7.5 ভাগ একটা ফিগারের প্রপোর্শনের ক্ষেত্রে হয়। এবার ওই 7.5 ভাগটা কিভাবে ভাগ ভাগ হয়ে থাকবে সেটা তোমাকে রপ্ত করে রাখতে হবে। কিভাবে বলতে ধরো মাথাকে যদি 1 ধরি, তাহলে কোমর বা পেটের পোর্শন পর্যন্ত যদি 3 ভাগ হয়, তাহলে যখন ঝুঁকে থাকছে তার পেটটা কোথায় থাকতে পারে। তারপর যে হাফের পোর্শনটা আছে সেটা তুমি কিভাবে অ্যাপ্লাই করছো, কোমরের পোর্শনটা কিভাবে অ্যাপ্লাই করছো, কোমরটা ঠিক কোথায় আসতে পারে, হিপবোন এরিয়ার যে পোর্শনটা আছে সেখানটা কিভাবে থাকতে পারে, সেখান থেকে যে আমাদের পায়ের পোর্শনটা শুরু হচ্ছে, নি থেকে কতটা হতে পারে, নি থেকে একদম নিচ পর্যন্ত কতটা হতে পারে। তো এই মাপগুলো যদি তুমি জানো, ধরো এই ফিগারের ক্ষেত্রে আমি পায়ের ড্রয়িংটা পাচ্ছি না, বাট মাথাটা কতটা বড় করবো সেই হিসাবে ফিগারটা কতটা বড় হবে সেইটা কিন্তু আমি শুধু কোমর পর্যন্ত মাপ নিয়েই করতে পারবো। এবার আমি ওভারঅল মোটামুটি ড্রয়িংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি হালকা করে একটু ইরেজ করে, এত যে লাইনগুলো আমি দিয়েছিলাম সেগুলো ইরেজ করে আমি এবার লাইন দিচ্ছি। লাইন ড্রয়িং এর ক্ষেত্রে তুমি এগুলো করতে পারবে। যদি লাইন ড্রয়িং না হয়, যেমন গভর্নমেন্ট আর্ট কলেজে কালার করতে দিতে পারে, যেমন বা যদিও এই বছর দেয়নি, শুধু কম্পোজিশনটা ড্রয়িং করতেই দিয়েছিল, তো সেই ক্ষেত্রে তুমি এরকম ইরেজ করার টাইম পাবে। ইরেজ করে আস্তে করে তুমি 4B বা 6B পেন্সিল নিয়ে স্মুথ লাইন টানার চেষ্টা করবে, যেখানে লাইনের মধ্যে ফ্লো আছে, ফ্লো কোথায় থাকবে সেটাও বুঝতে হবে, আবার যে ডার্ক লাইটটা কোথায় থাকবে সেটাও বুঝতে হবে। ডার্ক লাইটটা যেখানে শ্যাডো থাকছে সেই পোর্শনে ডার্ক হবে, শ্যাডোর পরে কতটা পার্সেন্টেজ লাইট থাকছে সেটা তোমাকে ফিল করতে হবে। তারপর তুমি আস্তে আস্তে খুব ইজিলি করতে পারবে। যেরকম এটার ক্ষেত্রে বলেইছিলাম যে এই ফিগারটা আমি একটু ইচ্ছে করেই একটু ব্যাকে করেছি, যাতে তোমরা তোমাদের কাজগুলো একটু নিজেদের মতো করে একটু অ্যাড করতে পারো। সেই হিসেবে ফিগারটা যে করব, ফিগারটা কতটা বড় হবে, অন্য যে ফিগারগুলো আছে সেইগুলোর থেকে কতটা বড় হবে, ফিগারটা আদতে পিছিয়ে আসবে কিনা, পেছনে লাগছে কিনা, সেগুলোও বুঝতে হবে। সেগুলোর জন্য একটা পার্সপেক্টিভ আছে। যখন তুমি নিচের পায়ের পোর্শনটা যদি দেখো, সেই পাটা কোন লাইনে আছে সেটা তোমাকে দেখতে হবে, বুঝতে হবে। এখানে আমি একটা ব্যাগ ধরে আছে সেরকম একটা করে দিয়েছি, ধরে দেখছে বা ওর দিকে যাচ্ছে, যেতে চাইছে, সেই রকমের একটা পোজ করার চেষ্টা করেছে। তো এখানে
যত তুমি কাজ করবে, যত তুমি বুঝে কাজ করবে, তোমার কাজ তত স্ট্রং হবে। খুব সিম্পল জিনিস। তোমার কাজ ততটাই স্ট্রং হবে যতটা তুমি করতে চাইবে। তোমার ড্রয়িং ততটাই স্ট্রং হবে যতটা তুমি প্র্যাকটিস করবে। তোমার লাইন ততটাই স্ট্রং হবে যতটা তুমি লাইন প্র্যাকটিস করবে। তো সব সময় চেষ্টা করো ড্রয়িং করার আগে লাইন প্র্যাকটিস করতে। A4 পেজ, A4 যে জেরক্সের পেপারগুলো হয় সেইগুলোতে নিজের লাইন প্র্যাকটিস করো। প্রচুর লাইন প্র্যাকটিস করতে হয়, প্রচুর, মানে সীমার বাইরে। প্রতিদিন 2 পাতা 3 পাতা করে ড্রয়িং প্র্যাকটিস করো, লাইন প্র্যাকটিস করো, প্রচুর কাজ করো। কম্পোজিশন যারা নতুন তাদের জন্য বলছি বেসিক্যালি, যাদের এটা লাস্ট ইয়ার, তাদের জন্য আমি শুভকামনা করতে পারি। এর থেকে বেশি তো কিছু করতে পারবো না, বাট যাদের এখনো 1 বছর টাইম আছে, 2 বছর টাইম আছে, এবছর যদি পেয়ে যাও খুব ভালো। তোমাদের খুবই ভালো স্কিল আছে, বা তোমরা লাকি পেয়ে গিয়েছো বা পেয়ে যাবে। বাট যারা পাচ্ছ না তাদেরকে বলছি প্রচুর কাজ করতে থাকো, আর একটু ঠিক গাইডেন্স নেওয়ার চেষ্টা করো। তুমি যার কাছেই শিখছো তিনি যেভাবে বলছেন সেভাবে একটু নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করো। তারপরে তো আমি আছি তোমাকে আর একটু অ্যাড করে দেওয়ার জন্য। আমার ভিডিও দেখতে থাকো আর নিজেকে ইমপ্রুভ করতে থাকবে। এখানে দেখো পিঠের পোর্শনটা আমি ভেবেছিলাম যে একটু ঝুঁকে আছে, একটু কুজের ব্যাপারটা রাখবো, তারপরে মনে হলো যে না, একটু কমিয়েই দিই, বেশি হয়ে গেলে প্রবলেম হবে, ভালো লাগবে না। কোমরটা অ্যাকচুয়ালি, স্কিনটা অ্যাকচুয়ালি ওই যে সেকেন্ড লাইনটা টেনেছি ওইখানে আছে, বাট জামাটা যেহেতু একটু ফোলা তাই জামাটার ভাঁজটা কিন্তু আর একটু বেশি হয়ে আছে। তো এই ছোট ছোট জিনিসগুলো যদি তোমরা তোমাদের কাজে লাগো, এটা কিন্তু খুব ছোট একটা জিনিস, সেটা বুঝতে হবে। আবার দেখো এখানে যে এই যে জামার পোর্শনটা, এই জামাটা হালকা একটু ঝুলে আছে, কিন্তু হাতের যে পোর্শনটা সেই লাইনটা কিন্তু জামার ওপরের দিকটাতে আছে। জামার যে হাতার ব্যাপারটা আছে, জামার যে পোর্শনটা ওইখানটায় আছে। এখানে ভাঁজ পড়ে আছে পেটের পোর্শনে থাকার জন্য, যে এটা বসে থাকার জন্য, এইভাবে ঝুঁকে থাকার জন্য কেমন ভাবে ভাঁজটা পড়তে পারে, সেই ভাঁজগুলোও তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে, ভাঁজগুলো দেখতে হবে ঠিকভাবে। তোমরা যখনই যাই কাজ করো না কেন, তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে যে আমি একটা কম্পিটিশন করছি যেটাতে অনেক কম্পিটিশন আছে, আমাকে আমার 100% দিয়ে করতে হবে, আমি অন্যের কাজ দেখবো না। একটা জিনিস তোমরা মাথায় রেখো, অন্যের কাজ দেখলে, তোমরা যারা মোটামুটি কম্পোজিশন করতে পারো তারা কিন্তু অন্যের একদমই দেখার চেষ্টা করবে না। পাশে যে বসে আছে তারা একদমই দেখবে না, কারণ তুমি যেই কাজটা পারো, যেই কাজটা ভালোভাবে পারো, তুমি যেই কম্পোজিশনগুলো প্র্যাকটিস করে আসছো, অন্যজন কিন্তু সেই রকম ভাবে কম্পোজিশন প্র্যাকটিস করে আসেনি। তো তুমি যখন সেই কম্পোজিশন প্র্যাকটিস করে আসছো, সেইটা যদি তুমি অন্য কারো দেখে সেটা করতে যাও, বাই এনি চান্স অন্য কোনো একটা ফিগার অ্যাড করতে যাও, কোনো গ্যারেন্টি নেই যে কম্পোজিশনটা ভালোভাবে স্ট্রংলি দাঁড়াবে। হতেই পারে কম্পোজিশনটা অনেক উইক হয়ে যাবে। তো তার থেকে বেটার আমি যেটা প্র্যাকটিস করে আসছি, এত বছর ধরে যেটা প্র্যাকটিস করে আসছি, সেটার উপর কনফিডেন্স রাখা। যেমন দেখো এইখানে আমি ফিগারটা করছিলাম, ফিগারটা আমি হালকা করে একটু ইরেজ করে দিলাম, এবার আমি এখানে ফাইনাল লাইনটা আনার চেষ্টা করি। এখানে 3টে ফিগারই মেন, এই যে 3টে ফিগার আছে, ও আসছে আর এরা দুজন একজনের থেকে আরেকজন নিচ্ছে, এই 3টে ফিগারই মেন। এখানে তুমি আরো কয়েকজনকে অ্যাড করে দিতে পারতে, বাট আমি এখানে যাতে দূরের ফিগারগুলো অনেকগুলো দেখাবো বলে আমি মাঝখানের ফিগারগুলো অ্যাড করিনি। যেহেতু আমি এখানে একদম মিডিলে ফিগারটা অ্যাড করে দিয়েছি, একদম ব্যাকে, তাই আমি এখানে আর একজনকে অ্যাড করতে পারলাম না, যে দাঁড়িয়ে আছে বা যে চাইছে এরকম কোনো ফিগার অ্যাড করতে পারিনি, যেটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তোমরা নিজেদের মতো অ্যাপ্লাই করার চেষ্টা করবে। এখানে দেখো আমি যে চোখের পোর্শনটা, চোখ একটু দূরে আছে, তাই আমি এখানে কিন্তু চশমার পরে চোখ বেশি কিছু আঁকিনি, জাস্ট একটা লাইন দিয়েই ছেড়ে দিয়েছি। ঠোঁটের পোর্শন দেখো মিডিলের লাইনটা টেনেছি, তারপর নিচে জাস্ট একটু ডার্ক দিচ্ছি, আর কিছু করিনি। এবার এটা একটু শীতের টাইমের আঁকা করছি, সকালের আঁকা করছি, আই হোপ এটা আমি কালারও করব, তোমরা দেখতে পাবে। চাদর গায়ে দিয়ে আছে, তো সেটা আমি করছি। তোমরা যদি চাদর গায়ে দিয়ে না রাখো তো সেটা হলে বেটার হয়, কারণ এখন শীতকাল নেই। তো তোমরা সেই রকম ভাবে নর্মাল যে শাড়ি বা কিছু পরে আছে সেই রকমের ইজিলি করতে পারবে। হাতের পোর্শন, যখন আমরা কোনো ফিগার ড্রয়িং করবো তখন সবার প্রথম কিন্তু আমাকে হাত আর পাটা ঠিক করতে হবে। যদি তোমরা কোনো মডেল স্টাডি করো, মডেল স্টাডি করার সময় যখন ধরো কোনো একটা মডেল স্টাডি করছো, তখন সবার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ফিগারটাকে আঁকতে হবে। ফিগারের মুখের পোর্শন প্রথমে দেখতে হবে যে কতটা ভাগ আছে, সেই হিসেবে মুখটা কতটা বড় বা কতটা ছোট। তারপর যেটা করতে হবে, পুরো ফিগার ড্রয়িং না করে, পুরো ফিগারটা না এঁকে বা বডির পোর্শন আঁকার আগেই তোমাকে হাতের প্লেসমেন্টটা বুঝে নিতে হবে, যে হাতটা কোথায় আছে সেটা দেখে নিতে হবে। তাহলে খুব ইজিলি তুমি বাকিটা কাজটা খুব তাড়াতাড়ি করতে পারবে। তোমার ভুল হওয়ার চান্সটা কিন্তু অনেকটা কমে যাবে। এইভাবেই তোমরা এগোতে পারবে, এইভাবেই তোমরা ইমপ্রুভ করতে পারবে। আমি আছি প্রতিটা ভিডিও, প্রতি রকম ভাবে, যত রকম ভাবে পারা যায় তোমাদেরকে হেল্প করার, যতটা পারা যায় তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার, সেটা চেষ্টা আমি করব। তো আর তোমরা যদি এর থেকেও বেশি আমার ইনফরমেশন পেতে চাও, তাহলে তো অবশ্যই তোমাকে আমার অফলাইন ক্লাসে বা অনলাইন ক্লাসে অ্যাড হতে হবে। আর তোমরা অনেকেই আমাকে টেক্সট করেওছো, কয়েকজন জয়েন হয়েওছো। তো
আশা করছি তোমরা অনেক ইমপ্রুভ করতে পারবে, সবাইকে বলছি, কারণ তোমরা অনেকে অনেক জায়গা থেকে দেখছো। তো তোমাদের সকলের ইমপ্রুভমেন্টের কামনা করি। তোমাদের এক্সাম খুব ভালো কাটুক। সামনেই কাল পরশুই হয়তো এক্সাম আছে তোমাদের, যারা পেন্টিংয়ের এক্সাম দিচ্ছ, যারা অ্যাপ্লাইডে দিচ্ছ তার পরের দিন আছে। তো তোমরা ভালো করে এক্সাম দিও। কম্পোজিশন দেওয়ার চান্সই বেশি, আর সেটা কালার না করতে দেওয়ার চান্স বেশি, আবার কালার দিতেও পারে। তো কাল যদি অ্যাডমিটে লেখা থাকে যে শুধু পেন্সিল আর ইরেজার ক্যারি করতে, তাহলে শুধু পেন্সিল আর ইরেজার ক্যারি করো, কালার নিয়ে যাওয়ার দরকার নেই। যদি অ্যাডমিটে ওরকম কিছু লেখা না থাকে তাহলে কালারটা ক্যারি করো, সেফটি পারপাস কালারটা ক্যারি করতে পারো। অনেক সময় দিয়ে দেয়, যেমন দিতেই পারে, আগের বছর হয়তো দিয়েছিল, বা আমরা যখন এক্সাম দিয়েছিলাম তখনও দিয়েছিল, আবার অনেক সময় শুধু ড্রয়িংও দিয়েছিল। তো সেগুলো করতে পারো। আবার আর ওরা অনেক সময় কি করে, লেখার যে ব্যাপারটা, এসে লেখার যে ব্যাপারটা, ওরা কি করে, ওরা লিখতে দিয়ে দেয় কোনো একটা পেন্টিং দিয়ে। ওরা একটা হয়তো ধরো পেন্টিং একটা তোমার পাশাপাশি রেখে দিল, ঝুলিয়ে দিল, দেন সেটা থেকে তুমি কি দেখতে পাচ্ছ বা তুমি কি ভাবছো সেই পেন্টিংটা নিয়ে সেটা লিখতে দেয়। তো সেই রকম করতে পারে, বা অথবা এই বছর আবার হয়তো এসে লিখতে দিতে পারে, সেটাও করতে পারে। তোমরা দেখে নেবে তোমাদের কনফিডেন্স সব থেকে বেশি কোনটাতে আছে, সেটাই অ্যাটেম্প্ট করার চেষ্টা করবে। কোনো রকম কোনো এক্সপেরিমেন্ট করতে যাবে না, কোনো রকম কোনো এক্সপেরিমেন্ট করতে যাবে না, ভুল করেও কোনো রকম কোনো এক্সপেরিমেন্ট করতে যাবে না। এক্সাম হলে কোনো রকম কোনো এক্সপেরিমেন্ট করতে যাওয়ার কোনো মানেই হয় না। যা এক্সপেরিমেন্ট করার, যা বোঝার, যা দেখার, সেগুলো সব বাইরে। ক্লাসে তোমরা যখন প্রিপারেশন নিচ্ছ সেই টাইমে, এক্সাম হলে গিয়ে কোনো রকম কোনো এক্সপেরিমেন্ট করতে যাবে না, যে এটা করে দেখি তো কেমন হয়, এটা করে দেখি একবার কেমন হয়, এই ফিগারটা এক্সট্রা একটু শুইয়ে দিই বা একটু বসিয়ে দিই, এই কুকুরটাকে এর মাথার উপর তুলে দিই, একদম করতে যাবে না। নিজেরা ভালো করে কাজ করো, ভালো করে ইমপ্রুভ করতে থাকো। আশা করছি তোমাদের কাজ খুব ভালো হচ্ছে, আর তোমরা আমার থেকে অনেক বেশি হেল্প পাচ্ছ। তোমরা আমাকে জানিও আদতে সেই হেল্পটা তোমরা পাচ্ছ কিনা, আর যদি পেয়ে থাকো তাহলে তোমরা জানো তোমাদের কি করা উচিত। তো এই ছিল আজকের কম্পিটিশন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর অবশ্যই জানিও তোমাদের এক্সাম কেমন হচ্ছে। তোমরা এর আগেও কমেন্টে বলেছিলে, আর অনেক অনেক কমেন্ট আসে, অনেক ইনস্টাগ্রামে টেক্সট করো, কাজ পাঠাও। আমার বেশ ভালো লাগে যে আমার দেখে তোমাদের ইমপ্রুভ হচ্ছে, তোমরা কাজ করতে পারছো বেশ ভালোভাবে। আর অনেকেই বলো যে তোমার থেকে শিখছি দাদা, ইউটিউবেই শুধু আমরা শিখি। বেশ ভালো লাগে, আর আমি তোমাদের জন্যই ভিডিও করে যাব। তো দেখতে থাকো আমাকে, আর অবশ্যই শেয়ার করতে থাকো, ভালোবাসা দিতে থাকো, কমেন্ট করতে থাকো। আমার কাজ ফুল এফোর্ট দিয়ে তোমাদের জন্য ভিডিও করা, তোমাদেরকে দেখানো, এডিটিং করা, আর এই প্রচন্ড গরমে বিনা ফ্যানে তোমাদের জন্য ভয়েস রেকর্ড করা। সবকিছুর পরে তোমাদের শুধু একটাই কাজ, ভালো করে শেখা, আর দ্বিতীয় কাজ আমাকে সাবস্ক্রাইব করা, আর কিছু ভালো কমেন্ট করে যাওয়া, যেটা আমাকে মোটিভেট করবে তোমাদের জন্য আরো কাজ করতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ফাটিয়ে কাজ করতে থাকো। বাই।